কেন এই উত্তেজনা, কেন কিছু শব্দগুচ্ছের কারণে বা কিছু এমনকি ফটো কার্ড ইত্যাদি শেয়ার করা এরকম ইস্যুতে এত আক্রমণাত্মক হয়ে উঠছে, একদম অস্ত্র হাতে নেমে পড়ছে, কোথাও কোথাও দেশ জুড়ে একদম ছাত্রদের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ছে, কেন এত উত্তেজনা? প্রথম কথা হলো, আগের প্রশ্নের বোধহয় আমি আমি শেষ করতে পারিনি বলে একটা হয়েছে। আমি বলতে চাইছি, যদি জামাত ইসলাম সরকার পতনই করতে চাইতো আর 5 লক্ষ লোক যদি নিয়ে এসে জমায়েত করে, তাহলে বিএনপি সরকারের পতন হয়ে যাবে। তার মানে আমি এটাও বললাম যে এখনো জামাত ইসলাম কিন্তু সরকার পতনের কোনো ডাক দেয়নি, আজকেও কিন্তু বারবার ওয়ার্নিং দিচ্ছে, কিন্তু সরকার পতনের ডাক দেয়নি। আর ভাই বললেন যে কথা, 5 লক্ষ লোক, হ্যাঁ, আগে যারা চলে গেছে তারা তারা 5 লক্ষ না, 5 জন লোক নিয়ে এসে জমা করুক, তারপর দেখি কি হয়। অতএব এটাকে আবার আমি একদম একদম অন্তঃস্থল তাদের তো থেকে লোক আছে রে ভাই। আছে, সেটা তারা 5 লক্ষ লোক কেন বললাম, 5 জন আগে এসে জমা হোক, তারপর দেখা যাবে। অতএব সেটা না। থার্ড যে কথাটা বললেন অসহিষ্ণু, ডক্টর ইউনূসকে ঢালাও ভাবে ভাই দিবে বলে, এটা ভাইয়ের ইন্টারপ্রিটেশন। আমার ইন্টারপ্রিটেশন একটু আলাদা জায়গায়। আলাদা জায়গায় হচ্ছে, ডক্টর ইউনূস আসার পরে আমরা পার্শ্ববর্তী দেশের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারছি। ডক্টর ইউনূসের সময় 133টা অধ্যাদেশ পাশ হয়েছে, এবং সেই অধ্যাদেশগুলো সবগুলোরই ড্রাফট করছে ডক্টর কামাল হোসেনের চেম্বার। ডক্টর কামাল হোসেনের চেম্বার থেকে এই সবগুলো ড্রাফট হয়েছে, এবং যেটা অ্যাটর্নি জেনারেল সাহেব ভেটিং করছে। সো গুম কমিশনের যতগুলো অধ্যাদেশ হয়েছে সবগুলোই করা হয়েছে, এবং এগুলো কোনোটাই তখন সেই সময় সবাই সাধুবাদ দিছে। আমি বারবার এটা রিপিট করি, বিচার বিভাগে যেদিন সেক্রেটারিয়েট করা হলো, সেদিন আজকের মাননীয় আইনমন্ত্রী, সেদিনকার অ্যাটর্নি জেনারেল, তিনি বললেন যে বাংলাদেশের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সো ডক্টর মোহাম্মদ ইউনূস যে সব খারাপ করছে তা না। আর একটা জিনিস হচ্ছে, তিনি খারাপটা কিন্তু কখন ওইটা করলেন। একটু ব্যাখ্যা করবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলে, চোখে চোখ রেখে লাভটা কি হয়েছে? আচ্ছা, বলতে দিচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্ল্যাকমেলটা করলেন হচ্ছে আইন উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূস কিছু বুঝে ওঠার আগে তার গ্রামীণ শক্তিকে 600 কোটি টাকার একটা সুবিধা দিয়ে দিলেন। কি সুবিধা দিয়ে দিলেন? ভ্যাট মুক্তির একটা সুবিধা দিয়ে দিলেন, একটা রেয়াত দিয়ে দিলেন। এই রেয়াত কিন্তু অন্যরাও পাইছে, সেটা কথা আসতেছে না। কিন্তু কথা হলো, ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই রেয়াত না, উচিত হয়নি তাকে। যে সে তার বাচ্চা না, যে অন্যকে আইন উপদেষ্টা দিয়ে দিলেন আর উনি নিয়ে নিলেন। অনেক সময় ক্ষমতায় যে মানুষ নিজে কি সেটা ভুলে যান। কারণ এই উদ্দেশ্যে একটা কথা বলি আপনাকে, আপনার মাধ্যমে সারা দেশকে জানানো উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাকে তার গ্রামীণের লিগ্যাল উপদেষ্টা হিসাবে নিয়োগের জন্য আমার সাথে বসছিল, এবং তখন আমি তাকে বলছিলাম যে এটা হচ্ছে ইদ্রার একটা প্রকল্প নিয়ে, সৌর বিদ্যুতের প্রকল্প। তার কাছে 1000 কোটি টাকা ইদ্রা ক্লেম করছে, এবং ইদ্রা অনেকে, ইদ্রা না সরি, ইৎকল, এই ইৎকল প্রজেক্টটা হচ্ছে সৌর বিদ্যুতের প্রকল্প। তখন আমি বলছিলাম যে এটা আইনগতভাবে ইৎকল পায় না, মানে গভর্নমেন্ট পায় না, কারণ এটা ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ড। উনি আমাকে উঠে বলছিলেন যে শোনো, আইনের ম্যাট প্যাঁচা হয়তো পায় না, কিন্তু যখন ওয়ার্ল্ড ব্যাংক জানবে ডক্টর ইউনূসের কোম্পানি বা পরিবার ওয়ার্ল্ড ব্যাংকের টাকা ফেরত দিচ্ছে না সারা দেশে, আমার সম্পর্কে এবং বাংলাদেশ সম্পর্কে একটা নেগেটিভ ধারণা হবে। কারণ এটা ছিল গ্রান্ট, আবার বুঝেন, ওয়ার্ল্ড ব্যাংক অনেক সময় ঋণের পরিবর্তে গ্রান্ট দেয়। সো সেই ভদ্রলোক পরবর্তীতে 400 কোটি টাকা নিবে, এটা আমার কাছে কিন্তু যেদিন আমি শুনছি সেদিন থেকে খুব মানসিক ভাবে হলো যে যে লোকটা 1000 কোটি টাকা নিতে চায়নি, সে ভদ্রলোককে 400 কোটি টাকা দিয়ে ব্ল্যাকমেল করলো, অন্য কোনো কারণ আছে কিনা আমার জানা নেই। সেকেন্ডলি, আপনি বলছেন যে চোখে চোখ রেখে কথা বলে লাভ কি হয়েছে। চোখে চোখে রেখে কথা বলে লাভ হয়েছে যে আজকে ভারত বিরোধী বলতেছিলাম না আমরা, আগ্রাসন বিরোধী যে কথাটা 17 বছরে বলতে পারিনি, এবং ভারতের সাথে যে অসম চুক্তিগুলো সেগুলো বাতিলের জন্য আমরা বারবার বলে এসেছি, কিন্তু কিন্তু দুর্ভাগ্য, কিছু তো হয় নাই, হ্যাঁ, প্রকাশও হয় নাই, আমরা শুনেছিলাম প্রকাশ করবে নাকি সব। হ্যাঁ, দুর্ভাগ্য বললাম যে ডক্টর ইউনূস এটা করেনি। এবং কেন করেনি সেটা, সেদিন ডক্টর ইউনূসের এই পুরা 18 মাসে একদিনও যমুনার সামনে আন্দোলন ছাড়া লোক ছিল না। এই লোকগুলো সব বিএনপি পাঠাইছে, এই লোকগুলো সব বিএনপি। আজকে তো একটা আন্দোলনও নাই, আজকে তো গুলশান অভিমুখেও কারো আন্দোলন নাই, পার্লামেন্ট অভিমুখেও কারো আন্দোলন নাই, কারণে। তাহলে এই আন্দোলনগুলো করালো কি? নাম্বার টু হচ্ছে, যখন 2 জন লোক বলেন, একজন মন্ত্রী বলেন যে ফেব্রুয়ারি মাসে যে ডক্টর ইউনূস সাহেব ট্রফি দিয়ে এসছেন, তখন তার নির্বাচন করার কোনো দরকার ছিল না। সো এই ট্রফিটা যে দিয়ে আসছেন, এই মেকানিজম তো ভারত সবসময় করছে। এই যে ভারতের আধিপত্যবাদের মধ্যে যুদ্ধ, এই যে চোখে চোখ রেখে কথা বলাই, যে আমি বলতে পারতেছি বা অন্যরাও বলতে পারতেছে, এটা ডক্টর ইউনূস সাহেবের একটা কৃতিত্ব। হয়তো কিছু হয়নি আজকে, আগামীতে যে হবে না সে কথা কে বলছে? কেবল তো বলা শুরু।
এই শুরুটা তো উনি শুরু করে দিতে পারেন, হুম। কিন্তু উনি আমিও সেটা মানে চোখে চোখে কথা বলাটা জরুরি, কিন্তু কথা বলে আমরা কিছু কি গেইন করেছি নাকি লুজ করেছি, মানে না ডিপ্লোমেসি বাদ গেইন দিয়ে কি করছি, চোখে চোখ রেখে বেশি? গেইন হ্যাঁ। করছি, এই যে একটু আগে কথা বলছে, গেইন করছি কি সাহস, গেইন করছি কি যে না আর কেউ ফ্যাসিবাদ হতে গেলে প্রথমে বলে দিচ্ছে ফ্যাসিবাদ হতে যেও না, তাহলে কিন্তু তোমার অবস্থা হেলিকপ্টার এবার তুমি পাবা না। সো এই যে কথাটা, আর ভাই যেটা বললো লাস্টে একটা 2 মাসে এখনো বিএনপির কিছু দেখা যায়নি ফ্যাসিবাদী চরিত্র, এই কথাটার সাথে আমি একমত না। প্রথম কথা, দলীয়করণের সর্বোচ্চ জায়গায় চলে গেছে। কথা যদি দলীয়করণ এমন কোনো জায়গায় নাই প্রশাসন যেখানে বিএনপি তার লক্ষ্যে বসায়নি, ইনক্লুডিং ক্রিকেট। যে বল নিছে কিনা আমার ব্যারিস্টার সাহেব আমি জীবনে জানি না, অতএব তারা এখন বিশেষজ্ঞ হয়ে গেছে। 17 বছরের তো একই রূপ দেখতেছি, তাহলে হাসিনাকে সরা লাভ কি হলো? আপনি বিচার বিভাগের স্বাধীনতা দিবেন না, তাহলে সেদিন জাস্টিস শাহিন সাহেব চিফ জাস্টিস কি অন্যায় অপরাধ করছে যে তাকে সরালেন? এই 12 জন জাজকে কেন সরালেন আপনি? যে আপনি যদি আজকে সেই মানে জুডিশিয়ারিকেই কন্ট্রোল করতে চান, তাহলে আপনি এগুলো করলেন কেন? তার মানে আপনি একই পথে, আর একটা জিনিস বলি সবসময়, যে সকালে সূর্য দেখলে কিরকম সারাদিন যাবে সেটা বোঝা যায়। উনি দলীয়করণ থেকে শুরু করে ফ্যামিলি কার্ড থেকে শুরু করে টাকা ছাপানা সেটাও পর্যন্ত বলেননি, সেটাও সাপ্রেস করে গেছেন। এই 2 মাসেই এত কিছু, এবং 2 মাসের মধ্যে হঠাৎ করে রাস্তায় ক্রিস হাতে তার ছাত্র দলের নেতার আগমন, এবং দুঃখের বিষয় এখন পর্যন্ত শাহবাগ থানায় এই 2টা ছেলেকে মারার জন্য কোনো মামলা নেয়নি। তাহলে 17 বছরের আজকে এই 2 মাসের মধ্যে কি পার্থক্য? একটা মামলা হয়নি এখন পর্যন্ত, ভিডিও ফুটেজ দেওয়ার পরও। ব্যারিস্টার শাহরিয়ার, যখন এই প্রশ্ন সম্ভবত আপনাকেও করেছিলাম, যখন ডাকসু নেত্রী, সাবেক ডাকসুর একজন নেত্রী ইমিকে যখন টেনে হিঁচড়ে বা তাকে জোর করে ঠেলে নিয়ে গিয়ে শাহবাগ থানায় দিয়ে আসলো, যারা দিয়ে আসলো বা যারা মারপিট করলো তাদের বিরুদ্ধে কোনো মামলা তখন হয়, তখন এই মোসাদ্দেকরাই কিন্তু ছিল যাদেরকে এখন মারপিট করা হয়েছে, তাদের বিরুদ্ধে কিছু করা হয় নাই, তাদেরকে বরং সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে তারা এখনো জেলখানায় আছেন। মানে সেটাও তো হয়েছে, এখন কি এটা এক রকমের তাদের হ্যাঁ সাথে? হয়েছে, হয়েছে। হ্যাঁ। এখন যদি আপনি এটাকে নেন যে একজন গেছে রাষ্ট্রের বিরুদ্ধে, স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কি করতে, কনস্পিরেসি করতে। আর প্যাট, আমি জানি না আপনাদের মনে হয় যে তুষার ভাই তো খুব মেটেজ, তুষারের মনে থাকার কথা, প্যাট্রিয়ট বলে একটা কবিতা ছিল, যে স্বাধীনতা যুদ্ধ করে আসছে, পরে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, ফুলের মালা দিয়ে যাদেরকে বরণ করা হয়েছিল। এই মোসাদ্দেকরা হচ্ছে আমাদের স্বাধীনতার মুক্তিযোদ্ধা। এদেরকে আপনি আজকে যে অপমান করতেছেন, এই জাতিকে, এই জাতিকে তার জন্য ভার বহন করতে হবে। সো ওদের সাথে ওই মেয়েটার তুলনা করা যাবে না। নাৎসির সাথে আপনি কোনোদিন, যারা এই দেশকে সে দ্বিতীয় একজন বাম বিশ্বযুদ্ধ, দল করা, একটা বাম দলের একটা না আপনি পুরা ঘটনাটা যদি মনে করেন তাহলে দেখেন যে কি কারণে হয়েছে। আমি একটু বেশি আর কিছু বলতেছি না, কিন্তু কথা হলো আমার প্রশ্নটা এরা ওখানে, আমার প্রশ্নটা এখানে, মুসাদ্দেকরা তো আইনের এই আইনের স্বাধীনতা, অবস্থান কি? আইনের অবস্থান কি হলো? শাহবাগ থানার সামনে শাহবাগ থানা নিশ্চুপ, এখনো নিশ্চুপ। যাদেরকে মারলো, মানে তাদের সামনে মারা হলো, কিছু হলো না, তখনও নিশ্চুপ, মারা হচ্ছে তাদের সামনে। আইন যদি থাকে তাহলে তো আসলে কে কি সেটা সেই মুহূর্তে মানে অবশ্যই আইন শৃঙ্খলা অবশ্যই বাহিনী আপনার দেখার কথা না, কথা এটাতে কি? আমি সমর্থন করি না। ওই দিন ওই মেয়েটাকে নিয়ে যাওয়া হয়েছে, ওই দিন মেয়েটাকে মারা হয়নি, কিন্তু আপনি একটা হুম। জিনিস বুঝেন, তার আজকে সাথে মেরে যারা ছিল যখন তাদেরকে উন্ডেট মারা করা হয়েছে। হয়েছে, না আজকে যখন মেরে উন্ডেট করা হয়েছে দুজন মুক্তিযোদ্ধাকে, এটা তো করার সাহস কেউ পায়নি। তো সেটা যখন করা হয়েছে, এবং সেই সময় আজকে আবার আমরা আরেকজন হারুন সাহেব দেখতে পাচ্ছি, নব্য হারুন। এটাও কিন্তু খুবই, এই ফ্যাসিবাদের যা যা নমুনা সব কিন্তু 2 মাসে প্রকাশ পেয়েছে। আমি জানি না জি। তুষার ভাইয়ের কাছে কেন পাইনি, আমার কাছে কিন্তু পাচ্ছে, সেই জন্য বলতেছি সামনে দিন বোধহয় ভয়াবহ। জি।